স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদেরকে পড়াবো তা হচ্ছে ডেলিভারি প্রসিডিউর ইন রিটেলিং বা পণ্য কিভাবে সরবরাহ করা হয়, অর্থাৎ রিটেল ব্যবসায় পণ্যগুলি কিভাবে সরবরাহ করা হয়, ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়, সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি নাম্বার ওয়ান, যেটা এক নাম্বারের পয়েন্ট, সেটা হচ্ছে তুমি কোনো পণ্য পছন্দ মতো কেনার পর সেই পণ্যটি তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য কোম্পানি প্যাক করে তোমাকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাধীন কোনো কুরিয়ার সংস্থাকে সেই দায়িত্বটি দেওয়া হয় তোমার কাছে পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য। ধরো তুমি অ্যামাজন থেকে একটি পণ্য কিনেছো, সেই পণ্যটি তোমার কাছে পৌঁছে দেবে অ্যামাজন নয়, কোনো একটি থার্ড পার্টি কুরিয়ার কোম্পানি, সে তোমার বাড়িতে এসে পণ্যটি পৌঁছে দিবে। তুমি যে অ্যাড্রেসটি দেবে সেই অ্যাড্রেসে পৌঁছে দেবে। তোমার অর্ডারের সঙ্গে প্রেরিত হবে পণ্য সংক্রান্ত কিছু নোট থাকবে, সেখানে ডেলিভারি দেওয়ার সময় তোমাকে ওখানে বা ওটাতে সই করে দিতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয় যে পণ্যের ওই যে নোট অংশটি ভালো করে তোমাকে পড়তে হবে। 5 নম্বর, যে কনসাইনমেন্টে সাইন বা যে চালানে তুমি যে অংশটিতে তুমি সাইন করছো তার আগে তুমি পণ্যটি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়েই সাইন করবে। ধরো তুমি 5টি পণ্য অর্ডার করেছো, তুমি পেয়েছো একটি কম, তাহলে তুমি যে পরিমাণ পণ্য অর্ডার করেছো সেই পরিমাণ পাওনি। অথবা তুমি 5টি পণ্য পেয়েছো, তার মধ্যে একটি প্যাকেট কিছু ক্ষত আছে, একটু ভাঙা আছে, তাহলে তুমি 4টি পণ্য ঠিক পেয়েছো। তাই সাইন করা মানেই তুমি পণ্য ঠিকঠাক পেয়ে গেছো ধরে নেবে। তাই তোমার কাজ হলো তুমি সাইন করার আগে সবগুলো দেখে তবেই সাইন করবে। নেক্সট যেটা হলো পণ্য ড্যামেজ, আর হচ্ছে তোমার পণ্য ড্যামেজ অংশ বা লস হওয়ার অংশের জন্য তোমাকে একটা রিপোর্ট দেওয়া থাকে, সেই রিপোর্টটা তুমি তৈরি করবে, অর্থাৎ তুমি দেখে এটা লিখে দিবে যে কি পণ্য তোমার ড্যামেজ হয়েছে। সেই অংশটাই তোমার কি থাকবে, এই অংশটাতে থাকবে তোমার পণ্যের বর্ণনা, যে আমার এই পণ্যটি কার্টুনটা ভাঙা আছে, অথবা আমি 5টি পণ্যের মধ্যে 4টি পণ্য পেয়েছি, একটি পণ্য কম হয়েছে, সেখানে তুমি নিজে সাইন করবে এবং যে ডেলিভারি বয় দেবে তাকে দিয়ে তুমি সাইন করিয়ে নেবে। এটা হলো পণ্য লস আর ড্যামেজের রিপোর্ট। এই রিপোর্টটা যদি তুমি না ভরো তাহলে তুমি কোনো মতেই ক্লেম করতে পারবে না। পণ্য ডেলিভারি দেওয়ার জন্য একটি ঠিকানা, তোমার সঠিক ঠিকানা দেওয়া থাকে, সেই ঠিকানায় অবশ্যই তোমার ফোন নম্বর দেওয়া প্রয়োজন। কারণ যে ডেলিভারি বয় আসবে সে এসে দেখা গেল তোমাকে পেল না, সে চলে যাবে, তাহলে তোমাকে আবার পণ্যটির জন্য দ্বিতীয়বার তাকে কুরিয়ারের অপেক্ষা করতে হবে, ফলে একটু ঝামেলা হতে পারে। তাই তোমাকে কি করতে হবে, পণ্যটি যেন ঠিকঠাক পাও তার জন্য ফোন নাম্বার দিলে সহজ মাধ্যম, সে তোমাকে ফোন করে নিয়ে নিতে পারবে। সাধারণত মনে রাখতে হবে যে কুরিয়ার যারা কাজ করে তারা মোটামুটি ধরে নেওয়া হয় 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, এই টাইমের মধ্যেই তোমাকে এসে পণ্যটি দিয়ে যাবে। একটু 19-20 হতেই পারে, কারণ এরা প্রাইভেট এজেন্সি, এদের বিভিন্ন সময় একদম সঠিকভাবে যে টাইমে এসে মিলবে তা নয়, একটু 19-20 হতে পারে। এবার হচ্ছে বিভিন্ন এজেন্সির সাহায্যে পণ্য সরবরাহ। এই যে ক্রেতার কাছে যে পণ্যগুলি এসে পৌঁছায় তার জন্য বিভিন্ন এজেন্সি আছে, সেটা তার বিশ্বস্ত কোনো এজেন্সির উপর দায়িত্ব দেওয়া হয়। কারণ মনে রাখতে হবে যে ক্রেতার পণ্যটি সঠিকভাবে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার একজন বিশ্বস্ত লোক বা বিশ্বস্ত এজেন্সি দরকার, যে পণ্যগুলোর গুরুত্ব বুঝে। দেখা গেল কোনো পণ্যটা ঠুনকো জাতীয়,
সেই পণ্যটাকে উপর থেকে যদি জোরে ফেলে দেয় তাহলে কি হবে, সেটা ভেঙে যেতে পারে। তো সেই এজেন্সির দায়িত্বপূর্ণ এজেন্সি হবে, সেই এজেন্সি সেই পণ্যগুলোর গুরুত্ব বুঝে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার কাজটি করবে। এইবার আসি রিটেল ট্রান্সপোর্টেশন। যে রিটেলের ট্রান্সপোর্টেশন কিভাবে হয়? মূলত রিটেল বিজনেসে 3 ধরনের পরিবহনকে বেছে নেওয়া হয়। একটা হচ্ছে স্থলপথ, জলপথ, আকাশপথ। এবার আসি স্থলপথ। স্থলপথে দুটো মাধ্যম হয়, এক হচ্ছে ট্রেনকে বেছে নেওয়া হয়, বা লরিকে, কখনো বাসে করেও কিছু পণ্য আসে, না আসে কোনো কথা নয়, বা লরিতে করে পণ্য সরবরাহ করা হয়। কিভাবে পুরো বিষয়টা হয়? ধরো পণ্য যেখানে তৈরি হচ্ছে কারখানায়, সেখানে কাঁচামাল বাজার থেকে কিনে পৌঁছে দেওয়ার জন্য একটা পরিবহন দরকার। সেই কাঁচামাল পৌঁছানোর পর সেখানে জিনিসটি পণ্যটি তৈরি হলো, তৈরি হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউটার, হোলসেলার, তার থেকে রিটেলার, রিটেলার থেকে তোমার ক্রেতার কাছে পৌঁছানোর এই পুরো গোটা সিস্টেমটার জন্য পরিবহন দরকার পড়ে। সেখানে 3টে মাধ্যমকেই নেওয়া হয়। সেটা কিসের ভিত্তিতে নেওয়া হয় দূরত্বের ভিত্তিতে। যদি অনেক পণ্য দূরেও যাবে, পণ্য ভারী থাকে, তাহলে ট্রেনে যেতে পারে। যদি পণ্য হালকা থাকে, পণ্য খুব দামি থাকে, দ্রুত পৌঁছাতে হবে, তাহলে আকাশপথেও যেতে পারে পণ্য। যদি পণ্য কাছে পৌঁছবে, বেশি দূরে নয়, সেক্ষেত্রে লরির মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। তো এগুলো। আর একটা জলপথও রয়ে গেছে, আমি জলপথটায় আসি। যদি দেখা যায় বিপুল পরিমাণ পণ্য ধরে এক দেশ থেকে অন্য দেশে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া যাবে, সেখানে জলপথের ব্যবস্থা আছে, প্রচুর পরিমাণ পণ্য যাবে, তবে জলপথকেও ব্যবহার করা যেতে পারে। এবার খুচরো ব্যবসায় পরিবহন পন্থা, সেটা হলো বলে দিলাম যে দোকানের কি রকম দূরত্ব হবে, পরিমাণ হবে, পণ্যের ধরন কি হবে ইত্যাদির উপর নির্ভর করে। এবার আসি রিটেল ট্রান্সপোর্টের উদ্দেশ্য। এই যে রিটেল পরিবহন ব্যবস্থাটাকে তোমার জন্য সরবরাহ ব্যবস্থাটা, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, প্রথম যেটা হলো 1 নম্বর হচ্ছে অল্প সময়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া পণ্যটি, সবচেয়ে কম খরচে তাকে ডেলিভারি দেওয়া, যথা সময়ে পণ্য ওঠানো নামানো, লোড আনলোডের ব্যবস্থা করা, পরিবহনকালে পণ্যের নিরাপত্তার উন্নতি করা, পরিবহন ব্যাপারে সব রকম আইনি ব্যবস্থা নেওয়া। এবার নিরাপত্তা নিয়ে আমি একটু বলছি, যে ধরে যাওয়াটা পণ্য তোমার কোনো কারণে ড্যামেজ হয়ে গেল, তা তোমাকে ইমিডিয়েটলি জানাতে হবে। এবার আসি রিটেল ট্রান্সপোর্টের সমস্যাগুলি কি? ক্রমবর্ধমান ঝুঁকি, অনিশ্চয়তা। ক্রমবর্ধমান ঝুঁকি কেন? যে রোডে চলতে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কখনো দেখা যাচ্ছে রাস্তা অবরোধের সম্মুখীন হতে হচ্ছে, বা রাস্তা ভাঙা আছে, গাড়ি পাল্টি খেয়ে গেলে, এই সমস্ত আছে। প্রয়োজনের অতিরিক্ত পরিকাঠামো বা প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা, যেমন ধরো কিছুদিন আগেই তোমার কি আমফানে হয়ে গিয়ে অনেক লরি উল্টে পাল্টে গেল, বা ঝড় হলো, ভূমিকম্প হলো, এরকম অতিরিক্ত বৃষ্টি হলো, সেই সমস্ত সমস্যার জন্য ডিলে হয়ে যেতে পারে, ডেলিভারি দিতে তোমাকে একটু দেরি হয়ে যেতে পারে। শ্রমিক সমস্যা, আমাদের দেশে একটা শ্রমিক সমস্যা লেগেই থাকে, কখনো ধর্মঘট, কখনো শ্রমিক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না, সন্ত্রাস। দেখা গেল তোমার পণ্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসছে, তখন এমন কোনো সন্ত্রাসবাদী ঘটনা ঘটে গেল যে ওই সময়টা ওই জায়গায় দেখা গেল যে বন্ধ হয়ে গেল, 2-4 দিন পণ্য আসতে পারলো না, এই সময়টা হয়। সাপ্লাই চেইনের নিরাপত্তার তীব্রতা, ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি। আজকের দিনে পরিবহন ব্যবস্থা খুব বেড়ে গেছে, লেবার কস্টিং বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। আন্তঃবর্ডারের জটিলতা, কিরকম আন্তঃবর্ডারের জটিলতা? ধরো এক রাজ্য থেকে আর এক রাজ্যে আসবে, বিহার থেকে মানে বাংলা হয়ে আসামে পণ্যটি যাবে, বিহার থেকে বাংলায় যখন আসবে বর্ডারে, তখন অনেক ধরনের কাগজপত্র দেখাতে হয়, বা গাড়িগুলোকে ভালোভাবে দেখে নেয় পুলিশ বা ওখানকার প্রশাসন।
তো এই যে আন্তঃ বর্ডারে অনেকটা সময় চলে যায়, একটা জটিলতা তৈরি হয়। তারপরে হচ্ছে আমদানি রপ্তানি ক্ষেত্রে তোমার ডিস্ট্রিবিউশনের সেন্টারে পাঠানোর আগে মালের ক্রেতার সম্মতি নিতে হয়, ক্রেতা সেই জিনিসটি নিতে চাচ্ছে কিনা তার সম্মতি নিতে হয়। পণ্যসমূহ সমস্ত বিষয় জাতীয় আঞ্চলিক দুই ধরনের ভাষায় লিপিবদ্ধ করতে হয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষাভাষীর মানুষজন আছে, এক একটা স্টেটে এক এক রকমের ভাষা চলে, তো সেগুলোকে লক্ষ্য রেখে করতে হয়। অর্থাৎ এই পুরো সিস্টেমটা করাই হয় ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য, ক্রেতাকে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য। কখনো কখনো অল্প বিস্তর বিঘ্ন ঘটে, তবে সেটা খুব ছোট্ট বিষয়, কারণ পুরোপুরি সিস্টেমটাই রিটেল চলে সম্পূর্ণ একটা অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়, বিক্ষিপ্ত কোনো ঘটনা ছাড়া কখনো ডিলে হয় না। তো স্টুডেন্টস, বইটাও একটু দেখবে। আজকে তাহলে এতটুকুই থাকলো।